In Time of the Breaking of Nations by টমাস হার্ডি। এই কবিতাটি তোমাদেরকে ডিসকাস করব আজকে তোমাদের জন্য। এই কবিতাটি ক্লাস 11-এর একটি কবিতা। ইন টাইম অফ দ্য ব্রেকিং অফ নেশনস, থমাস হার্ডির লেখা। দেখো, দ্য পোয়েম ইন দ্য টাইম অফ ব্রেকিং অফ নেশনস along with many others was published in Hardy's Moments of Vision and Miscellaneous Verses in 1915. It is a poem on the Franco-Prussian War, যেটা 1870 সালে ফ্রাঙ্কো একটা প্রুশিয়ান যুদ্ধ হয়েছিল সেই বছর এই ভার্সানটা অর্থাৎ হার্ডিসের মুভমেন্টস অফ ভিশন অ্যান্ড মিসলেনিয়াস ভার্সেস সেটা পাবলিশড হয়। কিন্তু আমরা যে কবিতাটি পড়তে চলেছি ইন টাইম অফ দ্য ব্রেকিং অফ নেশনস, সেটা লেখা হয়েছিল কিন্তু ডিউরিং দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের সময় আনুমানিক লেখা হয়। এই কবিতাটিতে যেটা একটা মূল বিষয়বস্তু সেটা হলো জীবনের কতগুলো অতি প্রয়োজনীয় দিক আছে আমাদের, যেগুলো যুদ্ধের বিধ্বংসী প্রকোপের দ্বারাও কিন্তু কোনোভাবে প্রভাবিত হয় না। এইরকমও একটা বৃত্তের নাম হলো চাষের বৃত্ত। একজন মানুষ আর একটা ঘোড়া কী করে যুদ্ধের সময়ও কৃষিকর্মে ব্যস্ত থাকতে পারে, তাদের বার্ধক্য এবং অশক্ত অবস্থা সত্ত্বেও তারা তাদের কাজটাকে কীভাবে চালিয়ে যেতে পারে, সেটাই এই কবিতার মূল বিষয়বস্তু। আগুন জ্বালানো এক ধরনের কাজ, আমরা সবাই জানি, সব কাজই কাজের মধ্যে পড়ে। একই রকমভাবে ভালোবাসার আবেগ যুদ্ধের সময়ও অবিঘ্নিত অবস্থায় থাকে। যুদ্ধ খুব ক্ষণস্থায়ী বস্তু, কিন্তু এর আবেগটা কিন্তু চিরস্থায়ী। এটা আমাদেরকে এই কবিতার বিষয়বস্তু হিসাবে মনে রাখতে হবে। এই কবিতাটির নামকরণ কিন্তু খুব সুন্দর, কারণ দ্য টাইটেল অফ দ্য পোয়েম ওজ ইটস অরিজিন টু দ্য বাইবেলস ওল্ড টেস্টামেন্ট জেরেমিয়া ইন লাইন নাম্বার 20। অর্থাৎ কবিতার যে শিরোনামটি এটি বাইবেলের ওল্ড টেস্টামেন্টের জেরেমিয়া অংশের 20তম লাইন। বাই দ্য এক্সপ্রেশন ব্রেকিং অফ নেশনস দ্য পোয়েট রেফার্স টু দ্য ভায়োলেন্ট চেঞ্জেস কজড বাই ওয়ার। অর্থাৎ যুদ্ধের পরে ব্রেকিং অফ নেশনস অভিব্যক্তিটির দ্বারা কবি বোঝাতে চেয়েছেন যে যুদ্ধের কারণে যে হিংসাত্মক পরিবর্তন, সেটাই এই কবিতার মূল মধ্যে তিনি তুলে ধরার চেষ্টা করেছেন। The primal occupations of mankind remain unaffected by the devastating fury of war. War can make political and social upheavals, but it cannot make an inroad into the primal occupations of life. The title aptly points to the war-torn backdrop and thus reflects the fundamental message of the poem. অর্থাৎ দেখো, যুদ্ধ রাজনৈতিক সামাজিক অভ্যুত্থান ঘটাতে পারে, কিন্তু তার জীবনের প্রাথমিক বৃত্তিগুলোকে হানা দিতে পারে না। শিরোনামটিতে ইন দ্য টাইম অফ ব্রেকিং অফ নেশনস যথাযথভাবে যুদ্ধবিধ্বস্ত প্রেক্ষাপটের প্রতি ইঙ্গিত করেছে এবং এভাবে কবিতাটির মৌলিক বার্তাকে ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছে। অর্থাৎ বারবার তোমাদেরকে বলে দিলাম, তোমাদের সোর্স বলে দিলাম, কবিতাটির মূল বিষয়বস্তু বললাম এবং কবিতাটির নামকরণের সার্থকতাও তোমাদের কাছে আলোচনা করলাম। এবার কবিতাটি আমরা 3টে পার্টে আলোচনা করব। আজকে আমাদের কাছে ফার্স্ট পার্ট অর্থাৎ স্ট্যাঞ্জা নাম্বার 1, আমরা 4 লাইন প্রথম আজকে আলোচনা করব, ডিটেলসে 4 লাইন বিষয়তে জানব। ফার্স্ট লাইন আছে অনলি আ ম্যান হ্যারোয়িং ক্লডস। অনলি কথার অর্থ, এটা একটা অ্যাডজেক্টিভ। অনলি কথার অর্থ একা। অনলি আ ম্যান অর্থাৎ দেয়ার ইজ নো আদার পারসন প্রেজেন্ট ইন দ্য ফিল্ড। ক্ষেতে অর্থাৎ চাষের ক্ষেতে আর কেউ উপস্থিত নেই। এখানে দেখো রাইটার প্রথম লাইনেই অনলি কথাটি কেন ব্যবহার করলেন। দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স ফর ইউর এক্সাম। বাই ইউজিং অনলি, দ্য পোয়েট এমফাসাইজেস অন দ্য সলিটারিনেস of the person working in the field. While many people participate in war, a devastating activity, only one peasant carries on a life-giving activity like tilling the land. অর্থাৎ অনলি শব্দটি ব্যবহার করে কবি ক্ষেতে যে লোকটি কাজ করছে তার একাকিত্বের ওপর জোর দিয়েছেন। যেখানে যুদ্ধের মতো একটা বিধ্বংসী কাজে অনেক লোক অংশ নিয়েছে, কিন্তু একজন কৃষক একা জমি চাষের মতো একটা জীবনদায়ী কাজ তিনি কিন্তু করে চলেছেন। হ্যারোয়িং কথাটির মানে কি? হ্যারোয়িং কথাটির মানে হলো, হ্যারো হলো এক ধরনের জমিতে মাটির যে চাঙড়, বড় বড় ক্লড, সেটা ভাঙার জন্য লোহার কাঁটাযুক্ত একটা ভারী যন্ত্র।
এবং সেই যন্ত্রটিকে বলা হয় হ্যারোয়িং। এর অর্থ হলো জমিতে মই দিয়ে দেখবে তোমরা লাঙল চালানোর পর মাটির ঢেলা ভাঙা বা জমি সমান করার জন্য একটা মেশিন। হ্যারোয়িং ক্লডস, ক্লডস কথার অর্থ মাটির ঢেলা, ক্লডস লাম্পস অফ সয়েল বলা হয়। ইন আ স্লো সাইলেন্ট ওয়াক, অর্থাৎ খুব ধীরে ধীরে কাজ করছেন। ইন আ স্লো সাইলেন্ট ওয়াকের মধ্যে দিয়ে কবি বুঝিয়েছেন ইট সাজেস্ট দ্যাট দ্য ম্যান ইজ ওল্ড and so he cannot move fast while harrowing clods of earth. Maybe all the young people of the village have gone to the war front, so the old man has to do this work. Besides, it wants to say that war is a speedy process that destroys life, but the life-giving process, like agricultural work, is always slow. With an old horse. What's the meaning of horse? Horse একটা নাউন, যেটা বলা হয় পশ্চিমী দেশগুলোতে চাষের ক্ষেত্রে সাধারণভাবে ঘোড়া ব্যবহার করা হয়। ষাঁড় এবং বলদও কিন্তু ব্যবহার করা হয়, কিন্তু যুদ্ধের সময় সম্ভবত লোকটার কাছে একমাত্র লভ্য পশু হলো ঘোড়া। ঘোড়া ছাড়া আর কিছু নেই। তাই ওল্ড হর্স অর্থাৎ ঘোড়াটাও এখানে বৃদ্ধ হয়েছে, সেটা কি বোঝানো হয়েছে। দ্যাট স্টাম্বলস অ্যান্ড নডস, স্টাম্বলস কথার অর্থ হোঁচট খাওয়া, এবং নডস মানে অর্ধ ঘুমন্ত অবস্থায় যেন ঘোড়াটি রয়েছে। হাফ অ্যাসলিপ অ্যাজ দে স্টক, অর্থাৎ সে যতটুকু কাজ করার চেষ্টা করছে ততটুকু যেন সে হাফ অ্যাসলিপ অর্ধ ঘুমন্ত অবস্থাতে রয়েছে। লাস্ট শব্দটি যেটা দ্য ওয়ার্ড স্টক মিনস to move in a stately manner, but here both the man and the horse are too old and decrepit to walk proudly. They cannot even walk steadily, so it cannot be expected that they walk in a stately fashion. The poet may simply mean that both the man and the animal are tottering, but they are acting their part well. They are doing it silently. They may be exhausted, but they refuse to submit to the adverse circumstances. Hence, they are proud. They show this pride in their work, though unwittingly. অর্থাৎ স্টক শব্দটির মধ্যে দিয়ে অর্ধ গর্বিত পদক্ষেপে চলাফেরা করাকে বোঝানো হয়েছে। কিন্তু এখানে লোকটা এবং ঘোড়াটা দুজনেই কিন্তু থুরথুরে বুড়ো, তারা সোজা হয়ে চলতে পারে না, তাই তাদের সদর্পে চলাফেরা করার প্রশ্নই ওঠে না। কবি হয়তো বলতে চান যে লোকটার এবং ঘোড়াটার দুজনেরই পা কাঁপছে, আর তারা তাদের ভূমিকা ভালোভাবেই পালন করে চলেছে, আর তারা এটা নীরবে করছে। তারা হয়তো ক্লান্ত, কিন্তু তারা প্রতিকূল পরিস্থিতির কাছে নতি স্বীকার করেনি, তাই তারা গর্বিত। তাদের হাঁটার মধ্যে দিয়ে তারা সেই গর্ব নিজেদের অজ্ঞাত সারেই ফুটিয়ে তোলবার চেষ্টা করেছেন। অর্থাৎ হাফ অ্যাসলিপ অ্যাজ দে স্টক। Nowhere in the poem, the poet specifically indicates that the man is old, but the man's movements suggest that like his horse, he is also old. ফার্স্ট লাইনটার মধ্যে দিয়ে, ফার্স্ট প্যাসেজের মধ্যে দিয়ে আমরা বুঝতে পারলাম যে একাকী কৃষক মই দিয়ে মাটি ভাঙছে খুব ধীর মন্থর পায়ে, একটা বুড়ো ঘোড়াকে নিয়ে যেটা টলমল করতে করতে চলেছে, হাঁটছে, তার মাথাটা ওঠাচ্ছে আবার নামাচ্ছে, আধা ঘুমের মধ্যে যখন তারা নীরবে চলছে। ফার্স্ট প্যাসেজ। আমরা সেকেন্ড ক্লাসে সেকেন্ড প্যাসেজ এবং থার্ড ক্লাসে আমরা থার্ড প্যাসেজ ডিসকাশন করব। থ্যাংক ইউ।